নমস্কার, আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আজকে আমি পাঠ করব একটি মজার ভূতের গল্প, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রামাই ভূত। লাভপুর, বীরভূম জেলার লাভপুর। আমার বাড়ি সেখানে। লাভপুরে 4খানা দুর্গাপুজো হয়, 12খানা কালী পুজো হয়। শিব আছেন কয়েক ঘন্টা, এছাড়া বুড়ো শিব আছেন। এদের সঙ্গে অনেক ভূতের আসা যাওয়া, তবে তারা আসে আবার চলে যায় দেবদেবীর সঙ্গে। এছাড়াও অন্য ভূত যারা এখানে বিশেষ পরিচিত, তারাও কম নয়, সংখ্যায় তারাও অনেক। এদের মধ্যে লালুকচাঁদা পুকুরের পাড়ে বটগাছটায় যে পেতনিটা থাকতো, তার নাম তো সেই ছেলে বয়স থেকে শুনে আসছি। সে বটের ডালে দাঁড়িয়ে ডালটা দুলিয়ে দোল খেত। চট্টরাজদের বাড়িতে একটা ভূত ছিল, সেটার কাজ ছিল সমস্ত রাত্রি বাড়ির ঘুমন্ত লোকগুলির পায়ে বগলে সুরসুরি কাতুকুতু দিয়ে জাগিয়ে দেওয়া। প্রথম প্রথম মানুষেরা চমকে উঠে, কে কে বলে জেগে উঠলেই সে খিলখিল শব্দে খুনা হাসি হেসে আরও সুরসুরি দিত। শেষ পর্যন্ত লোকে ভয় না করে গায়ে পায়ে হাত ঠেকলেই হাত পা ছুঁড়ে ভূতটাকে লাথি মেরে সরিয়ে দিত। তখন সে আবার অন্য পথ ধরে জ্বালাতন করত। বাবলার কাঁটা ভেঙে এনে ফুটিয়ে দিয়ে জ্বালাতন করত। বৈরাগীতলার বস্টুম ভূত ছিল। এখানে বৈরাগীদের একটা খুব ভালো আখড়া ছিল। সেখানে উৎকৃষ্ট বেলগাছ ছিল, লোকে বলতো বাদশাহী বেল। এই বেলের লোভে অনেক বস্টুম ভূত আসতো। সকলকে তাড়িয়ে এখানে পাকাপোক্ত মহন্ত ভূত হয়েছিল। তিনি এক বস্টুম পণ্ডিত ভূত, তিলক ফোঁটা কাটা মোটা চৈতন্যওয়ালা মহাপণ্ডিত। শুনেছি তার মতো বৈষ্ণব শাস্ত্রে সাহিত্যে পণ্ডিত দেশে 2-4টের বেশি ছিল না। ক র গ চ শব্দগুলো শুনলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন। কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, গয়ে গৌরাঙ্গ গোবিন্দ, চয়ে চৈতন্য। মৃত্যুর পর রথ এসেছিল তাকে নিতে, কিন্তু তিনি যাননি। বলেছিলেন, ও হে সারথি, তুমি বাবু রথ নিয়ে ফিরে যাও, আমার কিছু কাজ বাকি আছে। মানে গোটাকতক মামলা চলছে আদালতে, সে কটা শেষ না হওয়া পর্যন্ত যেতে আমি পারবো না। রথ ফিরে গিয়েছিল। বৈষ্ণবপতি জীবনকালে শুধু বৈষ্ণব শাস্ত্র নিয়েই কারবার করেননি, তার আইন জ্ঞান মামলা গান ছিল টনটনে। এ চাকলায় ফৌজদারি দেওয়ানি যে মামলাই হোক, পণ্ডিত মহন্ত তার এক পক্ষে তদবিরে থাকতেনি। বৈষ্ণব শাস্ত্র নিয়ে কথা না বললে তার বুক ধড়ফড় করত, মাথা ধরত। আর মামলা নিয়ে কোনো দিন যদি আলাপ আলোচনা না হতো, তাহলে তার পেট কামড়াতো এবং যা খেতেন তার একটি দানাও হজম হতো না। সুতরাং মৃত্যুর সময় তার হাতে 4-4টে মামলা। এ খুব বেশি দিনের ব্যাপার নয়। বৈষ্ণব পণ্ডিত ভূত হয়ে দীর্ঘকাল থেকেছিলেন। থাকতেন ওই যে বেলবন, ওই বেলবনের মধ্যে একটা বকুল গাছে। বেল গাছের কাঁটা ফুটতো বলে বেল গাছে থাকতেন না, প্রায় রোজই যাতায়াত করতেন সিউড়ি, রামপুরহাট। আদালতের সামনে একটা খোলা জায়গা সর্বত্র আছে এবং সেখানে বটগাছ আছে। সেই বটগাছে পা ঝুলিয়ে বসে থাকতেন। কেউ যদি আইনের পরামর্শ চাইতো, তাহলে তিনি কূট পরামর্শ দিতেন। ফি সামান্য বাতাসা টাতাসা দিলেই হতো। প্রতি বৎসর তার মৃত্যুর দিনে রথ আসতো,
কিন্তু তিনি ফিরিয়ে দিয়ে বলতেন, আসছে বছর এসো। তাকে তাড়িয়েছিল গঙ্গা তীরের ভূতের দল এসে। একবার শুনেছি গঙ্গা তীর থেকে এক ঝুড়ি বা চুপড়ি বোঝাই হয়ে ভূত এসেছিল আমাদের গ্রামে। ব্যাপারটা হলো এই, আমাদের এখানে বৈরাগী আখড়া বলে একটি প্রতিষ্ঠান ছিল। সেখানে গৌরাঙ্গ নিত্যানন্দের সেবা ছিল, আর ছিল গোবিন্দ সেবা। এদের চারপাশে ছিল ঝুড়িখানেক শালগ্রাম শিলা। মানেটা সেকালে সহজ ছিল, একালে ঠিক সহজ নয়। সেকালে ব্রাহ্মণদের বহুজনের বাড়িতে শালগ্রাম নারায়ণ সেবা ছিল। কিন্তু ক্রমে ক্রমে কালে লোকেরা দেখলে এই গোল নুড়িগুলো কুছ কাম কা নেহি, কেবল পুজোর ভোগের ঝঞ্ঝাট বাড়ায়। শালগ্রাম নিয়ে আর ব্যবসা চলে না, লোকে সত্যনারায়ণ করায় না, যাগযজ্ঞি করায় না। তখন তারা লুকিয়ে শালগ্রাম শিলাগুলি এনে এই আখড়ায় নামিয়ে দিয়ে চলে যেত। আখড়া থেকে নিয়ম ছিল যে শালগ্রাম শিলা পেলে ওই শালগ্রাম শিলার সারিতে বসিয়ে রাখবে, দিনান্তে ছিটিয়ে দেবে কুশের ডগায় গঙ্গা জল, তুলসী পাতা আর আতপের কণা। আখড়া এজন্য জমি ছিল। এই বৈষ্ণব পণ্ডিতের পরামর্শে সেবাইত একদিন শিলাগুলি ঝুড়ি বোঝাই করে নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিলে, ব্যাস নিশ্চিন্ত। কিন্তু অদৃষ্টের বিপাক, সেইখানে ছিল একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ। সেই বৃক্ষের ডালে ঝুলত অনেক বাদুড়, চ্যাঁ চ্যাঁ করে চেঁচাতো আর উড়তো। এদের মধ্যে ছিল অনেক চামচিকে। এরা কিন্তু আসল বাদুড় চামচিকে নয়, এরা আসলে হলো গঙ্গা তীরে মরতে এসে যারা গঙ্গা পায়নি তাদেরই অশান্ত অতৃপ্ত আত্মা। ভূত হয়ে ঝুলছে ডালে ডালে। শালগ্রাম শিলা ফেলে দিতে ঝুড়িটা যেই না খালি হয়, অমনি ঝুপঝুপ করে এক ঝুড়ি বোঝাই হবার মতো চামচিকে খসে পড়ল, মানে এক ঝুড়ি ভূত। সেই এক ঝুড়ি বোঝাই ভূত এই বৈরাগীর মাথায় চেপে এলো আমাদের লাভপুর, এবং বৈরাগী আখড়ায় পৌঁছবা মাত্র ফড়ফড় শব্দে উড়ে গিয়ে আশ্রয় নিল বকুল গাছে। বকুল গাছের ডালে বেশ শয্যা রচনা করে ওই পণ্ডিতজি তখন ওই নাকবিহীন মুখের নাসিকা গহ্বরে বাতাস টেনে নাক ডাকছিলেন এবং স্বপ্ন দেখছিলেন যে শালগ্রাম শিলাগুলো গেল, ঝঞ্ঝাট কমলো। ওই অনাথ শালগ্রাম সেবার জন্য যে জমিটা ছিল সেটার আয় থেকে এবার জুৎসই করে মালপোয়া খাওয়া যাবে। গোবিন্দ হে, কোথায় মালপো, কোথায় সুখ? 200-400 চামচিকে পণ্ডিতকে চি চি শব্দ করে নখ দাঁত দিয়ে আক্রমণ করলে। পণ্ডিত সেই যে সেদিন পালালেন, আর ফেরেননি। এ চামচিকে আকারের ভূতগুলো একবার ঝড়ে ওই বকুল গাছের ডাল ভেঙে পড়ায় চাপা পড়ে চেপটে লেপটে ফুস ধা হয়ে গেছে। এছাড়াও অনেক ভূত আছে, সেসব এখন থাক। এখন আমি যমদত্তের ছকে দেওয়া লাইনে গবেষণা করব। সকলেই জানেন রিসার্চ ওয়ার্কের নিয়মই তাই, একজনের অধীনে থেকে তারই পরামর্শ এবং নির্দেশ মতো রিসার্চ করতে হয়। আমার গবেষণা হলো যমদত্ত মহাশয়ের অধীনে, তার নির্দেশ হলো রামাই ভূতের সূত্র ধরে কাজ আরম্ভ করা। রামাই ভূতের সংক্ষিপ্ত পরিচয়। সে আজকের কথা নয়, আমার ঠাকুর দাদারা তখন ছেলেপুলে মানুষ, সে ধরুন গিয়ে 140 বছর আগের কথা। সে সময় রামাই ভট্টাচার্য ছিলেন একেবারে ভরা ভর্তি জোয়ান। ভট্টাচার্য বাড়ির এই জোয়ান ছেলেটিকে ডেকে নিয়ে গিয়েছিল নিশিতে। নিশিও একরকম ভূত। তারা রাত্রিরে মানুষের ঘুমন্ত অবস্থায় চেনা মানুষের গলায় ঘুমন্ত মানুষের নাম ধরে ডাকে। ঘুমন্ত মানুষ ঘুম ভেঙে উঠে বেরিয়ে এসে দেখতে পায় একটু দূরে তার একজন চেনা মানুষ দাঁড়িয়ে আছে। তারপর সে চলতে থাকে,
এই লোকটিও চলে অনেক দূর এসে কোনো খালে বা বিলে ডুবে কিংবা শক্ত মাটিতে কি পাথরে আছাড় খেয়ে এবং পড়ে মরে ভূত হয়। রামাইয়ের নিশি ভয়ানক নিশি। সে থাকতো গোয়াল ঘরে। রামাই তার ডাকে বেরিয়ে এসে গোয়াল ঘরে ঢুকে গরুর দড়ি গোয়ালের সাঙায় বেঁধে তাইতে গলায় ফাঁস পড়ে মরেছিল। অতঃপর রামাই আমাদের অলঙ্ঘনীয় শাস্ত্রবিধি অনুসারে ভূত হলো এবং নিজের বাড়িতেই তার বাসা গড়লে। উঠোনে একটা নিম গাছ ছিল। সেই গাছ হলো তার বৈঠকখানা। বাড়ির বড় ঘরের চালের সাঙায় হলো তার শোয়ার ঘর। ভূত হয়েও সে বাড়ির একজন হয়েই রইল। রামাইকে নাকি দিনে রাত্রে যখন তখন দেখা যেত। শুনেছি আমার ঠাকুর দাদারাও তাকে দেখেছেন। তারা বলতেন, রামাই দাদা আমাদের ভয় দেখিও না। রামাই বলতো, না না চলে যা, নির্ভয়ে চলে যা, আমার দিকে তাকাস না, আমি কাজ করছি। রাত্রে সে গরুদের খেতে দিত, ঘরদোর ঝাঁট দিত। বাড়ির দোরে একটা কলকে ফুলের গাছ ছিল, সেটায় চড়ে টাটকা কলকে ফুল তুলে চুষে চুষে মধু খেত। বড় যে নিম গাছটা ছিল উঠোনে, সেই গাছটার নিচের একটা ডালে দাঁড়িয়ে সেই ডগার একটা ডাল ধরে হেই ও মারি, হেই ও মারি বলে দোল খেত। বড় দাদা নবকৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রীর কোলে তখন খোকা হয়েছে। বাড়িতে মেয়ে ছেলে বলতে নবকৃষ্ণের স্ত্রী মানদা এবং বিধবা বোন চণ্ডীদাসী। একজন রান্না করতো, অন্যজন ঘরে শালগ্রাম সেবার কাজ থেকে অন্য সব পাটকাম করত। ছেলেটি ঘরে কি দাওয়ায় বিছানায় শুয়ে ঘুমোতো। হঠাৎ ঘুম তার ভাঙতো। হয়তো গায়ে দুধের বা তেলের গন্ধ পেয়ে পিঁপড়ে এসে কামড়াতো, নয়তো ছোট মাদুর বা বিছানায় উঠে থাকা কোনো কাঠির খোঁচা লাগতো, নয়তো দেয়ালা করার মধ্যে স্বপ্নে ভয় পেয়ে কোকিয়ে কেঁদে উঠত। মায়ের আসতে দেরি লাগতো, কারণ ভট্টাচার্য বাড়িতে লোকের কাজ থেকে দেবতার কাজ বেশি। তারপর গরু বাছুর আছে, মায়ের ছুটে আসা সম্ভবপর হতো না। তখন রামাই নিম গাছের ডাল বা ঘরের সাঙা বা কলকে ফুলের গাছ বা গোয়াল ঘর যেখানেই থাকতো, সেখান থেকে 2 হাত লম্বা করে বাড়িয়ে দিয়ে সাঁতারুরা যেমনভাবে ডাইভ করে তেমনিভাবে আর কি সাঁ করে এসে হাজির হতো ছেলেটির কাছে এবং ওপরের সাঙায় বসে লম্বা হাত বাড়িয়ে ছেলেটিকে তুলে নিত। বাচ্চা কচি ছেলে, তার ভূতের ভয় ছিল না। ভূত আর মানুষে ঠিক তফাৎ করতে পারতো না। সে কল্পে চুপ করত। রামাই তাকে দোলা দিতে দিতে আদর করে ফিস ফিস খোনা আওয়াজে বলতো, আহারে জিভে আমার জল সরছে, কচি কচি মাংস, তাজা তাজা রক্ত, ইচ্ছে করে ঘাড় মোটকে চুষে খেয়ে নি। কিন্তু দাদার ছেলে, বংশধর, পিণ্ডি দিবি আমাকে, তোর ঘাড় কি করে ভাঙি। ছেলেটা এর মানে বুঝতো না, ফিক ফিক করে হাসতো। বৌদি এসে দেখতো বিছানায় ছেলে নেই, ছেলে সাঙার কাছে শূন্যে দোল খাচ্ছে। রামাইকে সে দেখতে পেত না, অনুমানে বুঝতো রামাই দোলাচ্ছে। তখন বলতো, ঠাকুরপো খোকাকে নামিয়ে দাও ভাই, ওর খিদে পেয়েছে, দুধ খাওয়াবো। রামাই সুর করে নামিয়ে দিত ছেলেটিকে। রামাই একটি শর্ত করিয়ে নিয়েছিল বৌদিকে। শর্ত করিয়ে নিয়েছিল এই, ছেলে যেন বড় হয়ে কখনো গয়া না যায়। বৌদি জিজ্ঞেস করেছিল, কেন ঠাকুরপো? খোনা আওয়াজে রামাই বলেছিল,
ন্যাকা আমার, জানো না বুঝি? কি জানি না? জানো না গয়ায় পিণ্ডি দিলে ভূত জন্ম থেকে মুক্তি হয়? তা তো ভালো গো। ভালো? তাহলে মানুষের মরণও ভালো, মুক্তি হয়। দেবো নাকি তোমার ঘাটটা ভেঙে? ভয় পেয়ে বৌদি বলতো, দোহাই ভাই তোমার পায়ে পড়ি। পায়ে পড়ি কেন? মানুষ জন্মে কত হাঙ্গামা বলো তো, খাওয়া দাওয়া, বিষয় সম্পত্তি করা, চাষবাস, পুজো আর্চা, ঝগড়াঝাটি। না ভাই, তবু মনুষ্য জন্ম সুখের। রামাই ধবক দিয়ে উঠত, চুপ বলছি, ভূত জন্ম আরও সুখের, স্বর্গেও এত সুখ নাই। বলেই নাকি রামপ্রসাদী সুরে গান ধরে দিত, মন তুমি আসল খবর জানো না, ভূত জন্ম সুখ, জন্ম বিনিয়া বাদে ফলে সোনা, গাছের ডালে ঘরের কোণে, শ্মশানে মশানে বনে, বাসা বাঁধ রান্না রাঁধ, শুধু লঙ্কাতে সম্বর দিও না, যেথায় খুশি সেথায় যেও, শুধু অযোধ্যার ধারে যেও না। গানটাই শোনা যেত, রামাইকে দেখা যেত না। দেখা যেত ভট্টাচার্য বাড়ি থেকে খাঁড়া পশ্চিম দিকে প্রায় 105 ঘাত দূরে সাঁপুকুরের পাড়ের উপর যে 100 ঘাত উঁচু শিমুল গাছটা আছে, সেই গাছটার মগডালটা বিনা বাতাসে একেবারে ভেঙে পড়বার মতো ঝাপটা খেলো কোনো কিছুর। সেকালে লোকের মানে বুঝতো, তারা বলতো রাম 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 রাম। কেবল রামাইয়ের বৌদি জানতো এ হলো রামাই। মনের আনন্দে এখান থেকে এক লাফে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে গাছটার উপর। গাছটা হলো গ্রামের মধ্যে ভূতেদের একটা পার্ক বা বেড়াবার হাওয়া খাবার জায়গা। বৌদির সঙ্গে বনতো রামাইয়ের, কিন্তু বোনের সঙ্গে বনতো না। বোন চণ্ডীদাসী বাল বিধবা, ভূতকে সে অপবিত্র ভাবত, ঘেন্না করতো, বলতো মহা পাপী ছিলি ছোড়দা তুই। রাত্রে বিছানায় শুয়ে চণ্ডীদাসীর কথা বলবার অবকাশ হতো। চণ্ডী থাকতো মেঝেতে শুয়ে, রামাই থাকতো সাঙায়। তাকে অবশ্য দেখা যেত না। রামাই ধমক দিত, চুপ। কেন চুপ করবো কেন? পাপ না করলে ভূত হলি কেন তুই? সে গলায় দড়ি দেওয়ার জন্যে। তাই বা দিলি কেন? নিশি ভূতে দেওয়ালে যে। তুই দিলি কেন? বললে যে খুব মজা হবে। মজা হবে? দেখছিস মজা? দেখছি না? তুই দেখছিস না? কি দেখব? দেখবার কি আছে? তবে দেখ। কি? দেখ না, ওপরের দিকে চেয়ে। চণ্ডীদাসী দেখতো সাঙার ওপর থেকে থামের মতো একখানা পা আস্তে আস্তে নেমে আসছে তার বুক বরাবর। কিন্তু চণ্ডীদাসী ভয় পায় না। সে দিব্যি সেই থামের মতো পাখানাকে বলে, নাম 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 দেখি এই পা। পা কিন্তু নামতে পারে না, থেমে যায়। সাঙার ওপর থেকে কথা ভেসে আসতো, ওরে চণ্ডী, ওরে মুন্ডি, তোর মতো বদমাস আমি দেখিনি। মনে মনে সেই দশরথ রাজার বেটার নাম করছিস? পাখানাকে সে সজোরে দোলাতে থাকে। সে দোলায়মান পাখানার এক লাথি খেলে চণ্ডীদাসী যে চেপটে যাবে এতে কোনো সন্দেহ থাকবার কথা নয়। বৌদি বলতো, ও চণ্ডী ক্ষমা চা ভাই, ও চণ্ডী। কাকে বলেছে?
চণ্ডী সেই কথা শুনবার মেয়ে। সে কি করতো, এই মস্ত হাঁ করে দাঁত বের করে বিছানায় উঠে বসতো এবং বলতো, কামড়াবো তোর পায়ে। পাখানা সরাত করে গুটিয়ে যেত, ফুটো হয়ে যাওয়া লম্বা বেলুনের মতো। চণ্ডীদাসী খিলখিল করে হাসত, তবে মধ্যে মধ্যে অতর্কিতে ছড়ছড় শব্দে বালি ছিটিয়ে দিয়ে, কিংবা কখনো পিঠের উপর গুম করে একটা কিল বসিয়ে দিয়ে, অথবা চণ্ডীর মাথায় গোবরের তাল ফেলে দিয়ে তাকে জব্দ করতো রামাই। রামাই ভয় করতো আর খাতির করতো দাদাকে। দাদা যজমান বাড়ি থেকে ফিরতো চাল, কলা, মিষ্টি, মন্ডা, ফল মূল বেঁধে নিয়ে। পিছন পিছন রামাই পাহারা দিয়ে নিয়ে আসতো বাড়ি। তবে দাদার সামনে কখনো যেত না। দাদা তাকে সংস্কৃত ব্যাকরণ পড়বার সময় বাখারি দিয়ে ফিরত এবং বরাবর পিছন থেকে হঠাৎ কান চেপে ধরতো। ওই ভয়ে রামাই সামনেই আসতো না কখনো। দাদা একলা মানুষ, চাষের সময় বলতো, রামাই মাঠের একটু খোঁজ রাখিস। একলা মানুষ, এবার টানের বছর, দেখিস যেন চুরি করে জল কেটে না নেয়। রামাই সারা রাত্রি জমির চারধারে ঘুরে বেড়াতো। একবার চাষি সদগোপদের ভীমের মতো জোয়ান বহুবল্লভ ভট্টাচার্যদের জমির জল চুরি করে কেটে নিয়ে এসে দেখেছিল সেখানে একটা আচমকা তাল গাছ দাঁড়িয়ে। আচমকা মানে অচেনা, অর্থাৎ তাল গাছ সেখানে ছিল না। আচমকা অচেনা তাল গাছটাকে দেখে বহুবল্লভ থমকে দাঁড়িয়েছিল। এ তাল গাছ এখানে এলো কোত্থেকে? তাল গাছটাই উত্তর দিয়েছিল, আয় নে জল কাঠ। বহুবল্লভ সাহসী এবং বলবান। সে বলেছিল, কে রে তুই? আমি রামাই। এবার বহুবল্লভ চোঁচা দৌড় দিয়েছিল। রামাই তার বাড়ি পর্যন্ত ধর 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 বলে ছুটে এসেছিল পিছন পিছন। লোকে বলে রামাই নয়, এটা ছিল ওর ওই দাদা নবকৃষ্ণের কাজ। রামাই ভূত হয়েছে এই কথা রটনা যখন হলো, তখন সে মধ্যে মধ্যে তেলকালি মেখে ভূত সেজে এইভাবে মাঠে নিজের জল রক্ষাও করতো, আবার পরের জল চুরিও করতো। তা বলুক লোকে, সে লোকেরা নিন্দুক লোক, নাস্তিক লোক। ও কাজ রামাইয়ের। রামাই কিন্তু অসাধারণ ভূত, বাড়ির হিতৈষী ভূত, তার প্রমাণ আছে। রামাই একবার বৌদি আর বোন চণ্ডীদাসীর অনুরোধে রাসের সময় কান্দির রাজবাড়ি থেকে এক ঝুড়ি মালপো, এক ঝুড়ি মেঠাই, এক ঝুড়ি রাধাপ্রসন্ন, কৃষ্ণপ্রসন্ন মিষ্টি এনে খাইয়েছিল। ব্যাপারটা বলতে হয়, নইলে পরিষ্কার হবে না। সে বছর রাসের দিন দুই ননদ ভাজে গল্প করছিল কান্দির রাজবাড়ির রাসের খাওয়ার সমারোহের। কান্দির রাজবাড়িতে রাধাবল্লভ ঠাকুরের নিত্যভোগেই 1 অন্ন 50 ব্যঞ্জন 51 পদের ব্যবস্থা। সেই অবস্থার উপর বিশেষ ব্যবস্থা রাসযাত্রা পর্বে। দিয়তম ভুজ্যতম ব্যাপার। খেতে বসে পদের পর পদ খেতে খেতে লোকের পেট ভরে উঠে এমন চড়চড় করতো যে হেউ ঢেউ শব্দে চারিদিক ভরে যেত। 2-10 জন ত্রাহি 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 মম পুণ্ডরীকাক্ষ বলে গড়াগড়ি খায়। বউটির বাপের বাড়ি কান্দির কাছে। সেই গল্প করছিল, বলছিল, এমন মালপো, মনোহরা আর রাধাপ্রসন্ন কৃষ্ণপ্রসন্ন মিঠাই আর কোথাও হয় নাই ভাই ঠাকুরজি। প্রতিবার বাবা রাসের সময় কান্দির রাজবাড়ি থেকে ছাদাতে নিয়ে আসতো। চণ্ডীদাসী বলেছিল,
আমি ভাই কখনো খাইনি। বউ বলেছিল, আমি খেয়েছি, আরও খেতে ইচ্ছে হয়, কিন্তু কে খাওয়াবে বলো? তোমাকে কি বলবো, মনে পড়লে নোলা সপ সপ করছে। ঘরে সাঙার ওপরে চালের নিচে এক টুকরো খোনা হাসি বেজে উঠল, হি হি হি। চণ্ডী বলেছিল, এই কি হাসছিস তুই ছোদ্দা? ভারী তো ভূত হয়েছিস, শুধু ঝুঁটি ধরে টানতেই পারিস। কই খাওয়া না দেখি, মনোহরা, মালপো, ফেস্টো ফোসন্ন টোসন্ন না কি বলছে বউ সেই মিষ্টি? কেষ্ট কি প্রসন্ন নাম করতে পেত না চণ্ডী। কেষ্টদাসী নাম ছিল চণ্ডীর শাশুড়ির, আর প্রসন্ন কুমার নাম ছিল স্বামীর, তাই বলেছিল ফেস্টো ফোসন্ন। যাক সে কথা, এখন যা হয়েছিল তাই বলি। ঘরের ভিতরে যেন একটা দমকা বাতাস উঠল এবং ঘরের দরজা দড়াম শব্দে ঠেলে খুলে বেরিয়ে গেল। হাওয়াটা পাকাতে পাকাতে নিম গাছটার গোড়ায় গিয়ে গাছটার কাণ্ডটাকে ঘিরে পাক দিয়ে ডালপালায় ঝড়ের মতো ঝটপটানি জাগিয়ে একেবারে গোড়া থেকে সেই মগ ডালে উঠে সেখান থেকে মাথার ওপরে আকাশ কাঁপিয়ে, আজকালকার জেট প্লেনের মতো আর কি, একটা গোঙানি শব্দ তুলে ঝপাং শব্দে গিয়ে পড়ল শিমুল গাছের মগ ডালে। সেখান থেকে আর একটা শব্দ। চণ্ডীদাসী বলেছিল, মরণ রকম দেখো, ভূতের কি সবই বিটকেল, যাচ্ছে তারই বিটকেল রকম দেখো। এই বিটকেলেমি তো যেমন তেমন, এরপর যে বিটকেলেমি করলে রামাই, তা শুনেই আক্কেল গুড়ুম হয়ে যায়। আধ ঘন্টা হবে, তারপরই চালের ওপর সে যেন চারটে বীর হনুমানের সমান ওজন নিয়ে দমাস শব্দে লাফ খেয়ে পড়ল একেবারে আচমকা পড়ল। চণ্ডীদাসীদের গল্প তখন সদ্য শেষ হয়েছে, চুপ করেছে। এই শব্দে দুজনেই চমকে উঠে শব্দে কেঁদে উঠেছিল। চালের উপর তখন মচমচ শব্দ উঠতেই শুরু করেছে, চাল যেন ভেঙে পড়বে। তারপরই তাদের চোখে পড়ল চাল থেকে ঠিক মধ্যি উঠোনে এসে নামছে একটি গোদা পা। তা পাখানা প্রায় নিম গাছের ডালের মতো বা তাল গাছের মতো তো হবেই। তারপরই আর একটা পা, ক্রমে দুটো পায়ের ওপর গোটা একটা মূর্তিটা একেবারে মিশ কালো, তবে গায়ে অসংখ্য জোনাকি পোকা লেগে রয়েছে এবং শরীরে রেখায় রেখায় লেগে দীপ দীপ করছে। পূর্ণিমা রাত্রি, জ্যোৎস্নায় সব ফটফট করছে, তারই মধ্যে জোনাকি পোকা খচিত ওই অপূর্ব কালো মূর্তিটা উঠোনে দাঁড়ালো। তার মাথার ওপর ঝুড়ির গন্ধমাদন, চারটে ঝুড়ি থাকবন্দি সাজানো, আর তার থেকে কি সুবাসই না উঠছে, আশ্চর্যের উপর আশ্চর্য। মূর্তিটা ক্রমে খাটিয়ে গুটিয়ে মানুষের মতো হলো এবং চারটে ঝুড়ি মাথায় বয়ে ঘরে এসে ঢুকে নামিয়ে দিলে। নে খা, একেবারে টাটকা, উনুন থেকে নেমেছে আর তুলে নিয়ে এনেছি, খা বলেই চণ্ডীদাসী ঝুঁটি ধরে নাড়া দিয়ে দুম শব্দে একটা কিল বসিয়ে দিয়ে লাফ মেরে ঘরের সাঙার উপর পা ঝুলিয়ে বসে খোনা গলায় গান ধরে দিয়েছিল। মা গো আমায় বাঁচিয়ে রাখো, এই ভূত জন্মে মা জন্মে জন্মে চিরজন্ম বাঁচিয়ে রাখো। ইন্দ্র চন্দ্র দেবতা থেকে মানুষ দেখলাম লাখো লাখো, সব ফেলে মা ভূত ভাবনের বুকেই তুমি দাঁড়িয়ে থাকো। মা গো আমায় বাঁচিয়ে রাখো,
এই ভূত জন্মে। ভূতের কত সুখ বলো মা, দুঃখ নাই কো তিন সীমানায়। অমাবস্যার ভূতের নাচন, নাচছি দেখো মা আজকে রাস পূর্ণিমায়। ধিতাং 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 ধিতাং, নাচছি দেখো পূর্ণিমায়। সে গান সেদিন সকলে শুনেছিল এ গ্রামের। এমন খোনা মিষ্টি গলা আর কেউ কখনো শোনেনি। শুনেছিল আর দেখেছিল নিম গাছটার ডালে পাতায় জোনাকি পোকাগুলো ছুটে গিয়ে নিভে যাচ্ছে। তার মানে রামাই জোনাকি পোকাগুলো ধরে ধরে খাচ্ছিল। চণ্ডীদাসী জিজ্ঞাসা করেছিল, ওগুলো খাচ্ছিস কেন মা গো? রামাই বলেছিল, জোনাকি পোকা ভূতের জিভে ভারী মিষ্টি, আর জোনাকি পোকা খেলে ভূতের রং ফর্সা হয়। চণ্ডীদাসী বলেছিল, তার চেয়ে জোনাকি পোকা দিয়ে গয়না করে পড়িস, সেই তো ভালো। রামাই বলেছিল, তুই গলায় দড়ি দিয়ে মর পেতনি, আমি তোকে জোনাকি পোকার গয়না গনিয়ে দেব। আজকের গল্প এখানেই সমাপ্ত।